হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি চলে এসেছি ভূতের ফ্ল্যাটের সেই ভূতের চালান করা ভূতের তৃতীয় পর্ব নিয়ে। আজকে আমি নতুন করে আবার আপনাদের বলতে শুরু করছি। গত পর্বে বলেছিলাম সেই যে ভূতের তাড়ানোর জন্য সেই আমার বাবা গিয়ে এক মন্দির থেকে সেই ত্রিশূল নিয়ে আসে, দিয়ে ফ্ল্যাটের চারিদিকে 4টা ত্রিশূল গভীর অমাবস্যার রাতে বাবা মা দুজনে মিলে গিয়ে করেছিলেন কাজটা। চারদিকে 4টা ত্রিশূল, মাঝখানে একটা ত্রিশূল পোতা হয় এবং তারপরে সেই ত্রিশূলের কিছুদিন পরে ইলেকট্রিকের কাজ করতে এসে সেটা খুঁড়ে তোলা হয়, দিয়ে তারপর থেকে সেই অত্যাচার আবার শুরু হয়। এবারে যেটা হলো, মানে সেই ও যখন ফিরে এলো আরো ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে এলো। কদিন একটু চুপচাপ ছিল, আমরা একটু শান্তিতেই ছিলাম, তা সেই ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে এলো। সেই মানে কি বলবো, আরো বাজেভাবে অত্যাচার, আরো নানান রকমের সবসময় প্রত্যেকটা মুহূর্তে অত্যাচার করতো। সবসময়তে ও আওয়াজ করছে, হয়তো পিঠে দেওয়াল লাগিয়ে পিঠে ওগুলোকে বসাই যাচ্ছে না। তারপরে একদিন হলো কি, আমরা আমাদের উপরতলায় যারা থাকতো তাদেরকে একটু বিশ্বাস করে বললাম যে তোমরা তো উপরতলায় থাকো, তোমাদের বাড়িতে কি এরকম আওয়াজ হয়? জানি আমরা এটা ওদের বাড়িতে হওয়া সম্ভব নয়, ওরা 3 তলায় থাকে, তার উপরে ছাদ, আর ছাদে আমাদের চাবি ছিল যার জন্য যাতায়াত করার কোনো অসুবিধা ছিল না। কিন্তু তবুও জিজ্ঞাসা করা হলো, কিন্তু ওরা বললেন না, ওদের সাথে আমাদের খুব ভালো সুবিধ ছিল, প্রত্যেকের সাথেই ছিল। ছোট থেকে যেহেতু এই ফ্ল্যাটে আমরা বড় হয়েছি, একসাথে খেলে বড় হয়েছি, যেমন হয় নর্মালি কমপ্লেক্সের মধ্যে একটা দিয়ে। তো যাই হোক, ওদেরকে বলা হলো, ওরা বললো না, কই আমাদের সাথে তো এরকম কিছু হয় না। তো ঠিক আছে, আমরা আর কিছু বাড়ালাম না কথাটা। তারপরে কয়েকদিন পরে সেই অত্যাচার ক্রমশ বাড়তে থাকলো। মানে সবসময় মনে হচ্ছে ঘরের উপরে, মানে মাথার উপরে সিলিং এ কেউ যেন বড় বড় বিয়ে বাড়ির কড়াইগুলো হয়, কড়াই হাঁড়ি, ওগুলো যেন ছুঁড়ে ছুঁড়ে মারছে। মানে টেকা দেয় দিনের বেলা, সকাল বিকাল সব সময়। অনেক সময় আমরা ভূতের সিনেমাগুলোতে দেখি না, যে রাত হলেই ভূতে সেই ক্যান্ডেল নিয়ে বেড়ায়, সেসব কিছু ছিল না। তা যাই হোক, আমরা দিন রাত আমাদের অত্যাচার করতো। এখন গল্পগুলো বলতে একটু গাটা ছমছমই করছে, কারণ অনেকটা রাত, এখন রাত 12:30, আর বাইরে বৃষ্টিও পড়ছে, বেশ ছমছমে পরিবেশ। তা যাই হোক, এবারে তারপরে ওদেরকে আমরা বললাম, ফিরে যাই গল্পে। তারপরে আমাদের পাশে থাকতো, আমাদের পাশের বন্ধু, ছোট থেকে বড় হয়েছি, ওদেরকে আমরা বললাম যে এরকম জানিস, তোদের বাড়িতে এরকম হয়, আমাদের বাড়িতেও হচ্ছে এরকম, এই এই ব্যাপারগুলো ঘটছে। বলার পরে ওরা বললো, কই না তো, ওরাও সে একই উত্তর দিল। বিশ্বাস করবেন না বন্ধুরা, মানে বলতে হয় না, মানে কাউকে কিছু বলার যায় না। ওরা ঠিক পরের দিন দেখছি সিঁড়ির যে রেলিং হয়, রেলিং এর মধ্যে চক দিয়ে লেখা, এই বাড়িতে ভূত আছে বলে অ্যারোটা আমাদের বাড়ির দিকে দিয়ে দিয়েছে, মানে আমাদের বাড়ির দিকে তীর চিহ্নটা দিয়ে দিয়েছে। এবারে ভাবুন একবার, যে সিঁড়ি দিয়ে উঠবে নামবে, প্রচুর লোকই ওঠানামা করে সিঁড়ি দিয়ে, এবার উঠতে নামতে সবাই দেখতে পাবে এবং আমাদের ওটা প্রচার হবে, এটাই ওরা চাইছিল। তা কিরকম, মানে মানুষ কিরকম হয়, এদেরকে আমরা বন্ধু বলে ছোট থেকে মিশেছি, খেলেছি একসাথে। তা যাই হোক, আমি তো হাতের লেখাটা দেখে চিনে ফেলেছি, কারণ একসাথেই পড়াশোনা করেছি। খুব স্বাভাবিক, ওর হাতের লেখা আমি চিনি, আমার হাতের লেখা ও চিনি। তা আমি তো হ্যান্ড রাইটিং দেখে চিনে গেছি যে এটা ওদের হাতের লেখা। আমি তখন একটু রাগও হলো, দুঃখও হলো। আমি গিয়ে আর একটা চক নিয়ে তীরটা মিটিয়ে দিয়ে ওদের ঘরের দিকে করে দিয়েছি। তারপরে ক্ষেত্রে দেখলাম যে ওরা ওটা মিটিয়ে দিয়েছে। তাহলে মানুষ কিরকম হয় ভাবুন একবার। মানে এক কথায় আমরা চোরা কিল খাওয়া যাকে বলে, কাউকে কিছু বলতে পারতাম না, বললে পরে লোকে নানান রকম ব্যঙ্গ বিদ্রুপ শুরু করে দিচ্ছে। যেটা হয়, মানুষ তো এগুলো সাধারণত বিশ্বাস করে না, যার সাথে হয় সেই বোঝে। তো যাই হোক, এইভাবে চলছিল। তো বাবা আবার এক মন্দিরে গেলেন, আর অন্য এক মন্দিরে গেলেন। ওখানে যাওয়ার পরে ওখানে একজন বসতেন মহিলা, ওনাকে বললেন, বলার পরে ওই ওখানকার মন্দিরে মা, উনি বললেন যে ই কর, ফুল দিলেন, মা কালীর চরণের ফুল দিলেন। ফুল দিয়ে বললেন যে এক কাজ করবি, তোর ঘরে যতগুলো জানলা দরজা, বললেন হিসাব করে বল আমাকে কতগুলো জানলা দরজা আছে। তো বাবা ওখানে মন্দিরে বসে বসে বাড়িটাকে কল্পনা করে যে কতগুলো জানলা দরজা আছে সব বললেন ওনাকে। বলার পরে উনি প্রত্যেকটা দরজার জন্য বা জানলার জন্য একটা করে ফুল বরাদ্দ করলেন, জবা ফুল। তো বাবা তো নিয়ে চলে এলেন। বাবা নিয়ে আসার পরে প্রত্যেকটা ঘরে বললে, প্রত্যেকটা জানলা দরজার উপরে উপরে এটা করে দিয়ে দিবি, নাহলে ও ঢুকতে পারবে না তোদের বাড়িতে, আমি তাড়িয়ে দিচ্ছি। আমরা আশ্বস্ত হলাম, ঠিক আছে। এবারে আসার পরে তখন বাবা তো প্রত্যেক জানলা দরজার উপরে উপরে ফুলগুলোকে পেরেক দিয়ে আটকে রাখা বা কোনোভাবে আটকে রাখার চেষ্টা করলেন, প্রত্যেকটা জায়গায় দেওয়া হলো, ঠিক আছে। কিন্তু
কিছুতেই কিছু না, সেই একই অত্যাচার চালিয়ে যাচ্ছে, একই রকম চালিয়ে যাচ্ছে, কোনো কিছুই হচ্ছে না। তারপরে কি করা যায়, তারপর বাবা আবার গেলেন ওখানে, যাওয়ার পরে বাবা ওনাকে বললেন যে আপনি যে বললেন যে এটা রাখলে পরে আমাদের কমবে, তো কই কিছু তো হলো না, সেই একই রকমের শব্দ, নানান রকমের অত্যাচার হচ্ছে চারিদিকে। তখন উনি বললেন, আবার ধ্যানে বসলেন, ধ্যানে বসার পরে উনি বললেন তোদের একটা বারান্দা আছে, সেটা তো বলিসনি, ছোট বারান্দা। বাবা বললো হ্যাঁ আছে, তো বলে ওটা তো আমাকে বলিসনি, তো ও তো ওইখানে বসে আছে। তো বাবা তো ভীষণ ভয় পেয়ে গেলেন, বললেন তাই নাকি? বলে হ্যাঁ, বলে ওইখানে আছে, ওখান দিয়ে যাতায়াত করছে বারান্দা দিয়ে, আমি তো সব দরজা জানলা বেঁধে দিয়েছি, তো ওখান দিয়েও যাতায়াত করছে। তারপরে কি করবো, আর কিছু করার নাই। তারপরে তো বাবা আবার ওই জানলা দরজার জন্য ওই যে ব্যালকনি যে ছিল ঝোলানো বারান্দা, তো ওটার জন্য ফুল নিয়ে আসলেন। তা ওটা আনার পরে কয়েকদিন, সামান্য 2-3 দিন হবে, 2-3 দিন আমরা একটু রিলিফ পেলাম, মানে আওয়াজ খুব কম, নাই বললেই চলে। একটু খুব আরামে কান পেতে শুতে পারতাম, বিছানায় ঘুমোতে পারতাম। তারপরে আপনার টিভি দেখি, মানে পিঠে পিঠ লাগিয়ে, দেওয়ালে পিঠ পিঠ লাগিয়ে সুন্দরভাবে আরামে আমরা টিভি দেখতে পারতাম। বাড়িতে সবসময় ওরকম শব্দ আওয়াজ কিছুই হচ্ছে না, এবং আমরা একটু শান্তি পেলাম 2-4 দিন। তারপরে আবার শুরু হলো, আবার যেই কাজ সেই, মানে কোনো কেউই যেন ওকে থামাতে পারছিল না, কোনো কিচ্ছুতেই না। তারপরে কি করা যায়, তারপরে বাবা মা সবাই ঠিক করলেন যে একটা শান্তি সস্তায়ন যজ্ঞ করা হোক। এবার ঘটলো এক ভয়ঙ্কর পরিণতি, মানে কি বলবো, এমন অবস্থা হয়ে দাঁড়ালো আমাদের যে মানে আমরা কিছু করার মধ্যেই ছিলাম না। এবার মানে জীবন নিয়ে সংশয়। এবারে কি হলো, আমরা ঠিক করলাম শান্তি সস্তায়ন করা হবে, বাবা মা ঠিক করলেন, বেশ বছর হয়ে গেছে তার মধ্যে এই অত্যাচার চলতে চলতে। দিদির বিয়ে হলো, আর সবচেয়ে বড় দুঃখের কথা ওটা বলছি আপনাদেরকে, সবচেয়ে বড় দুঃখের কথা, এই বাড়ি থেকে আমরা কখনো কোনোদিন যে বাড়ি ছেড়ে যে চলে যাব একা, কেউ যে আমরা একসাথে কেউ যেতে পারিনি, এবং ওই বাড়ি থেকে কোনো শুভ কাজ হয় না। দিদির বিয়ে হলো, সেটাও লজ নেওয়া হলো, লজের থেকে হলো, যেটা এখন, যদিও এটা এখন নর্মাল ব্যাপার, কারণ বাড়ি থেকে বিয়ে হয় না, সবাই এখন লজেই দেয়, আমাদেরও হয়েছিল তাই। কিন্তু সেই সময় আমাদের ওখানে তো প্রচুর জায়গা ছিল, মাঠ ছিল, সবাই মাঠে প্যান্ডেল করে বেশিরভাগ মানুষই দিত, যেত লজেও যেত কিছু কিছু। আমরা তো চাইলে বাড়ি থেকেও দিতে পারতাম, বিয়েটা হলো না, সে যাই হোক, লজ থেকে বিয়ে হলো, দিদির ওখান থেকে বিদায় হলো, দিদি চলে গেল। বোনও বিয়ে হলো, বোনও চলে গেল, বাইরে থেকে, সব বাইরে থেকে, ঘরের থেকে কেউ না। এবার বাবা মা থাকতেন, আমি এবার কি করব, আমি একা ওইভাবে সারাদিন তো চলছি। আর ওই ব্যাপারটা যেটা বলে নি আপনাদেরকে, একটু গোলমাল হয়ে গেল, ক্ষমা করবেন। ওই যে বললাম ভয়ঙ্কর জীবন নিয়ে, তো এবার বেশ বছর হয়ে গেছে এই করতে করতে। তারপরে হলো বাবা মা শান্তি সস্তায়নের চিন্তা করলেন যে না, শান্তি সস্তায়ন যজ্ঞ করা হবে। এবার এক বেশ অভিজ্ঞতা সম্পন্ন এক পুরোহিতকে ডাকা হলো, ওনার সাথে কথাবার্তা বলা হলো, সবকিছু বলা হলো, উনিও আওয়াজ পেলেন, দিয়ে বললেন হ্যাঁ সত্যি তো এখানে একটা অসুবিধা রয়েছে, তাহলে শান্তি সস্তায়ন করা হোক। তা বলছে ঠিক আছে। এবার উনি আরো পুরোহিত সঙ্গে পুরোহিত আরো ওনার জুনিয়র অ্যাসিস্ট্যান্টদের নিয়ে এসে বাড়িতে সুন্দর করে শান্তি সস্তায়ন করলেন। এবং সবচেয়ে বড় কথা, যখন শান্তি সস্তায়নটা হয় তখন নাকি যে ঘট বসানো হয়েছিল, আমার মাকে দিয়ে বসানো হয়েছিল, তো ঠাকুরমশাই বলেছিলেন মাকে দিয়ে ঘরটা বসাতে। এবার ঘরটা বসানোর সময় নাকি ঘরটা বলে উল্টে যায়, ঘরটা উল্টে যায়। এবং তারপরে দেখলাম যে মানে পুজোর সময় ওরা তাতে ওনারা চমকে ওঠেন, যে কয়জন ছিলেন ঠাকুরমশাই, ওনারা ভয় পান। তারপরে মোটামুটি হয়ে যায়। পরে দেখলাম ওইগুলোকে সেদিনকে রাখলেন, রাখার পরে বললেন পরের দিন ওগুলো জলে দিতে। সেদিন কিছু একটা বার ঠার ছিল, মঙ্গলবার কি শনিবার, যাই হোক, বিসর্জন হয়নি, পরের দিন বিসর্জন দিতে। তাই এবার বিসর্জন দিতে গিয়ে তখন বলছেন ওনারা যে কাচের চুড়ি ফিতা টিতা এসব দিয়ে, মানে ঠাকুরমশাই চেষ্টা করেছিলেন মনে প্রাণে ওকে কি বলবো দমন করার চেষ্টা করেছিলেন। তা ও তো আর দমন হওয়ার জিনিস নয়, তা যাই হোক এইভাবে হয়ে গেল। তারপরে উনি একটা যন্ত্র রেখে গেছিলেন, ওই শ্রী যন্ত্র না কি বলে না, সেই জিনিস একটা আমাদের বাড়িতে রেখে গেছিলেন, বললেন এটা ঠাকুরের আসনে রেখে দেবে, পুজো করবে। ঠিক আছে, ঠাকুরের আসনে রাখা থাকলো। এবার আছে, ঠিক ওই যজ্ঞ যজ্ঞটা হলো তারপরের দিন, মানে যখন ওইগুলো বিসর্জন হচ্ছে, বিসর্জন দিয়ে আসার পরে পরে সন্ধ্যা, বেশ রাত হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে উঠেছি। তারপরে এই দেখছি মা বারান্দায় গেছিল ব্যালকনিতে, তারপরে দেখছি নাক দিয়ে
দেখবেন কলে যদি আপনি জল বন্ধ করে দেওয়ার পরেও যদি সরু করে খুলে রাখেন, তো সুতোর মতো জল পড়ে না, ঠিক সেইভাবে মায়ের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো। রক্ত জাস্ট মানে এক ধারাতে পড়তে শুরু করলো, ফোঁটা ফোঁটা করে না, ধারাতে রক্ত বয়ে যেতে লাগলো মায়ের। তা আমরা তো অবাক হয়ে গেলাম, কি হলো হঠাৎ করে এরকম? জাস্ট পুজোটা হয়েছে তার পরের দিনে। দিয়ে আমরা তো চমকে গেলাম, কি ব্যাপার, মা জল টানছে, আমরা ভাবছি নাক বোধহয় টানের দিন, অনেক সময় নাক দিয়ে অনেকের রক্ত পড়ে, সেটাই হয়তো হবে। তা মাকে নাকে জল টানা হলো, ই করা হলো, শুয়ে রাখা হলো। তো অনেক রাত, আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন ওরকম অবস্থা হলো। তো ঠিক আছে, রক্ত আর মায়ের বন্ধ হচ্ছে না, রাত যাচ্ছে রক্ত বাড়ছে। পরের দিনও তাই হলো, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার দেখলেন, ওষুধ দিলেন, সবকিছু হলো। বাড়িতে এলো, মার অফিস বন্ধ হয়ে গেল, অফিস যেতে পারছেন না। বাবাও বাড়িতে, আমরাও তখন বাড়িতে, দিদি বোন সবাই বাড়িতে। এবারে রক্তটা বাড়তে বাড়তে এমন, বিশ্বাস করবেন না, মার যখন বাড়াবাড়িটা হলো, মানে জেলি হয় না, জেলি যেমন থোকা থোকা হয় জেলি, সেই রকম জেলি নাক দিয়ে তো যা পড়ার পড়ছেই, চাপ চাপ রক্ত, মুখ দিয়েও আসতে লাগলো চাপ চাপ, থোকা থোকা জেলির মতন একদম, কি বলবো, শাইন দিচ্ছে এরকম থোকা থোকা চাপ চাপ রক্ত। তখন তো আমরা ভয় পেলাম, অনেকে তখন সবাই সন্দেহ করলো কি জানি টিবি টিবি, মানে টিউবারকিউলোসিস হলে তো ওরকম হয়, টিবি হলো নাকি। তারপর তো সঙ্গে সঙ্গে যেদিন মাকে হসপিটালাইজড করা হলো, মানে মায়ের একটা কাপড়ে কিছু ছিল না, গোটা কাপড় ভরে গেল রক্তে, এত রক্ত, ওই থোকা থোকা রক্ত, আর অঝোর ধারায় নাক দিয়ে পড়ছে। তারপর তো অত রক্ত বয়ে গেলে একটা মানুষ বাঁচে কি করে, সে তো মরে যাবে। তারপর সঙ্গে সঙ্গে তাকে, মাকে তো নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে ভর্তি করা হলো, ডাক্তার ওষুধ দিলেন, কোনো রকমের কিছু না। তারপরে এক ওষুধ দেওয়ার পরে একটা রক্ত বন্ধ হওয়ার ওষুধ দেওয়া হলো, তো ওটাতে সাময়িক আটকালো, দিয়ে তারপরে আমি বাড়িতে আসলাম মাকে রেখে ওখানে। ওরা সব ছিল, দিদি বোনরা ওখানে, এবারে বাবাও ছিলেন ওখানে। এবারে তারপরে আসার পরে আমি ওনাকে ফোন করলাম, ওই যে ঠাকুরমশাইকে ফোন করে আমি বললাম, আপনি ওটা কি রেখে গেছেন বাড়িতে? আমি তো জানি বাড়িতে আমাদের যে ভূতটা আছে, ও তো কিছু করতেই দেয় না ভালো কাজ আমাদের বাড়িতে। আমি তখন ওনাকে ফোন করে সব ব্যাপারটা বললাম, যে দেখুন এরকম আমার মায়ের নাক দিয়ে এরকম রক্ত পড়তে শুরু করেছে, আপনি কি ওটা দিয়ে গেছেন, প্লিজ ওটা নিয়ে যান, কারণ আমার মা হসপিটালাইজড হয়ে আছে, খুব বাজে অবস্থা আমাদের, আপনি নিয়ে যান, কি হবে আদৌ জানি না, আপনি নিয়ে যান। তো তখন তো সন্ধ্যা লেগে গেছিল, রাত হয়ে গেছিল, ঠিক আছে আমি একজনকে পাঠাবো, কালকে আপনি ওটা আমাদের দিয়ে দিন। ঠিক আছে। পরের দিন সকালে এসে ওটা নিয়ে গেল। বিশ্বাস করবে না, ওটা নিয়ে যাওয়ার পর থেকেই মা কিন্তু হসপিটালে থাকাকালীন মায়ের নাক দিয়ে রক্তটা বন্ধ হলো। চেক দিল ব্যাপারটা, চেক দিল, মা বাড়িতে আসলো, ওখানকার ডাক্তার রেফার করলো কলকাতা, বললাম আপনি একটু কলকাতায় দেখিয়ে নিন। পরে বাবা মা আমি গেলাম, যাওয়ার পরে দেখানো হলো, এখানেও টেস্ট হলো, সব রকমের, না কোনো রকমের টিবি হয়নি, কিচ্ছু না। কিন্তু কোথা থেকে রক্ত আসছে, কি ব্যাপার, কেউ কিচ্ছু ধরতে পারলো না, কোনো টিবি টিবি কিচ্ছু হয়নি। কলকাতাতেও দেখানো হলো, বললো না এখানে টিবি কে বলে কোনো কিছুই ধরা পড়ছে না, এবং আমার মা বেশ হেলদি ছিলেন। আর এটা কোনো কথা না যে হেলদি হলে তার হবে না, জার্ম হতেই পারে, কিন্তু না, ওসব কিছুই ধরা পড়লো না। কিন্তু কি কারণে রক্তটা পাত হলো এখন অব্দি অধরা, কিছুই বলা যাচ্ছে না, কারণ কারণ একটাই, ওই ভূত, আমরা যেটুকুটা মনে করি। তবে তো যাই হোক, এইভাবে চলতে চলতে আবার অনেক দিন পার হচ্ছে, এইভাবে আমাদের দিন যাচ্ছে, ক্রমশ খুবই খারাপ অবস্থা, ধীরে ধীরে বাজে অবস্থার দিকে পরিণত যাচ্ছি আমরা। তারপরে তো কি করব, কিছু করার নাই। এবারে আমরা সেইভাবে চলতে লাগলো, ক্রমশ দিন ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। একদিন এরকম আরেকটা ঘটনা বলি, খুব মারাত্মক ঘটনা, খুব গভীর শীত ছিল, কনকনে ঠান্ডা তখন। এবার আমরা তিন বোনে বসে ঘরের মধ্যে পড়ছি পড়ছি, তখন দেখছি বাবাকে দেখলাম হঠাৎ আমাদের মুখের সামনে দিয়ে বাবা চলে গেল ব্যালকনিতে। ঠিক আছে, প্রচন্ড ঠান্ডা, মানে মানুষের ঘরে লেপের তলে বসেও শান্তি পাচ্ছে না, এত কনকনে ঠান্ডা, একদম মাঘ, বলে না পৌষ মাঘের যে কনকনে, ওই ব্যাপারটা। এবারে বাবা গেছে, অনেকক্ষণ হয়ে গেল, বাবা ব্যালকনি থেকে ফিরছে না। তখন আমাদের সন্দেহ হলো যে বাবা কি করছে। বাবা ভীষণ ধূমপান করতেন, আর মাঝে মাঝে ওই বাইরে গিয়ে ধূমপানটা করতেন। আমরা বললাম বাবা বোধহয় ধূমপান করতে গেছে, যাই হোক, ব্যাক করছে না কেন, এতক্ষণ কেন লাগছে। তো আমরা বসেই আছি, আমরা পড়ছি, এই করতে করতে হঠাৎ মা ঘরে ঢুকেন। আমরা তখন মাকে জিজ্ঞাসা করেছি, মা কি হলো, বাবা কখন গেছে ব্যালকনিতে, দেখো তো একটু, বাবা এখনো আসতে নাই, ঠান্ডার মধ্যে তো ঠান্ডা লেগে যাবে। বলাতে তখন মা বলছে, তোর বাবা
তোর বাবা তো ও ঘরে কখন থেকে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে আছে, তাহলে বাবা যে গেল এখানে। দূর, তোর মা বলছে দূর, তোরা ভুল দেখেছিস, তোর বাবা তো ঘরে ঘুমাচ্ছে কখন থেকে, ভীষণ ক্লান্ত, বললো আমি শুই, বলে ঘুমিয়ে গেছে। দিয়ে আমরা তো মানে তিন বোনে হা হয়ে থ হয়ে গেলাম, একজন ভুল দেখতে পারি, তিনজনে পরিষ্কার দেখলাম বাবা চাদর মুড়ি দিয়ে বারান্দায় হেঁটে চলে গেলেন আমাদের সামনে দিয়ে। তো ভাবুন একবার কি সাংঘাতিক, আমরা তিন বোনে বসে পড়াশোনা করছি, আমাদের চোখের সামনে দিয়ে বাবা হেঁটে চলে গেলেন, অথচ সেটা বাবা নয়, বাবা ছিলেন না, ছিলেন সেই। আমরা তো মানে কি বলবো, ভয়ে চমকে চমকে গেছি, কান্না কান্না হয়ে গেছি ভয়ের চোটে, তা কিছু করার নাই। এইভাবে রাত মানে কি বলবো, একটার পর একটা একটার পর একটা কিছু না কিছু চলতেই থাকতো। এবার বলি রাতের ঘটনা। একদিন গভীর রাতে আমরা শুয়ে আছি, গভীর রাতে একদিন কেন, রোজই প্রত্যেক দিনই শুয়ে আছি। ওই যে বলেছি এর আগের এপিসোডে বলা হয়েছে যে তিন বোনে অনেক রাত অব্দি আমরা গল্প করতাম, তারপরে মায়ের বকুনি খেয়ে ঘুমাতাম। যাই হোক, আমরা ঘুমিয়ে আছি, একদিন দেখছি রাত্রেবেলায় খুব আওয়াজ। কি হলো আওয়াজটা, মানে প্রচন্ড আওয়াজ হচ্ছে, মানে কেউ যেন খড়ম করে ঘরের মধ্যে হাঁটছে, খট 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 করে হাঁটছে। আর আমরা তিন বোন এক ঘরে শুতাম, বাবা মা আরেক ঘরে শুতো। তা খট 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 করে হাঁটছে, এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এই ঘর, আর পা গুলো যে ফেলছে না, বেশ দূরে দূরে ফেলছে পাটা, মানে পায়ের স্টেপটা বোঝা তো যায় না। আর ওরকম যেখানে জোরে একটা আওয়াজ হচ্ছে খট 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 করে, পরিষ্কার বোঝা যাচ্ছে ও ঘর থেকে এই ঘর, আবার এ ঘর থেকে ও ঘর যাচ্ছে। আমাদের তো ভয় পেয়ে গেলাম, আমরা একজন জেগেছি, এ করতে করতে ধাক্কা ধাক্কি করে এ করতে জাগিয়ে তিন বোনেই জেগে গেছি। তখন না ছিল মোবাইল, না ছিল কিছু যে বাবা মাকে ফোন করে বা মোবাইলে ডেকে ডাকবো, কিছুই না। তারপরে তো আমরা আছি ও ঘরে, এদিকে ও ঘরে বাবা মাও জেগে গেছে, আওয়াজে এতটাই জোরে আওয়াজ হচ্ছে, মানে এই করতে করতে বাবা মা এ ঘরে চলে এসছে আমাদের ঘরে। এসে বলছে আওয়াজ পাচ্ছিস? আমি বলছি, হ্যাঁ আওয়াজ হচ্ছে তো, আমরা তো উঠে বসেছি সবাই, মানে শোয়ার উপায় নেই। সারা রাত, আমরা বিশ্বাস করবেন না, সারাটা রাত্রি সেদিন আমাদেরকে এইভাবে কয় রাত্রি জ্বালিয়েছে, একবার ও ঘর থেকে এ ঘরে যাচ্ছে, ওই ঘর থেকে ও ঘরে আসছে, সমান তালে চলছে। কখনো এসে কাঁধের কাছে এসে নিঃশ্বাস ছাড়ছে, মানে ভাবলে আমার এখনো গায়ে কাঁটা দিয়ে উঠছে জিনিসগুলো চিন্তা করলে। তখন আমাদের মানে যে কি অবস্থা চলছিল বলার নাই। আমরা পাঁচজনই তখন ওই ঘরে, আমাদের বাবা মা চলে এলো আমাদের ঘরে, বাবা মা আমাদের ছেড়ে যেতে পারছে না, যে এরকম ভয়ঙ্কর অবস্থা। আমরা তো কাঁদতে শুরু করেছি রাত্রেবেলায়। দিয়ে আমাদের ওই খাটের মধ্যে পাঁচজনই আমরা বসলাম, বড় খাট ছিল। এবার ওই খাটে আমরা পাঁচজনে বসে, আমাদের গুরু মন্ত্র ছিল, সবারই একই মন্ত্র, শক্তি মন্ত্র। আমরা সবাই মিলে জোরে জোরে বলতে লাগলাম, যেহেতু এক মন্ত্র, কাজে সবাইকে একজনকে একজন বলাটা কোনো অস্বাভাবিক নয়, আলাদা মন্ত্র হলে বলা যায় না, সবারই একই মন্ত্র। তখন আমরা বলতে শুরু করলাম সবাই মিলে, বলতে বলতে দেখছি জোরে জোরে বলতে লাগলাম গুরু মন্ত্র, বলতে বলতে দেখছি আস্তে 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 আওয়াজটা কমছে, তখন অনেকটা ভোর হয়ে এসছে। ওইভাবে আমরা সারা রাত বসে থাকলাম। এইভাবে মানে দিনের পর দিন, রাতের পর রাত আমাদেরকে অত্যাচার করেছে। আমাদের পড়াশোনা সবকিছু ডকে উঠে গেছিল, মানে পড়াশোনা বন্ধই প্রায় হয়ে গেছিল। পড়বো কি, পড়ছি তো সবসময় দেখছি হয় খাট ঝাঁকি দিচ্ছে, নয়তো এসে নিঃশ্বাস ছাড়তে, নয়তো বোতল টিপছে মুখের সামনে বসে বসে। পড়বো কি করে, পড়াশোনা সব বন্ধ। মানে বসতাম ঠিকই বই পড়তে, কিন্তু ওরকম অত্যাচার চললে কি করে চলবে। দিয়ে এইভাবে স্ট্রাগল করে করে আমাদের বহুদিন কাটিয়েছি, বহুদিন মানে বহুদিনই কাটিয়েছি, 10টা বছর এখানে কথা নয়, আরো অনেক আছে, আপনাদেরকে বলবো একটার পর একটা। তারপরে রাতের আরেকটা ঘটনা বলে নি, এইভাবে তো কয় রাত্রি এরকম চললো, সারা রাত আমরা জেগে কাটাতাম। তারপরে কি হলো, আরেকদিন রাত্রে শুনছি, রাত্রেবেলায় আমরা জেগে গেছি, দেখছি বাথরুমের দরজা খোলা হলো, আওয়াজ হলো, লকটা খুললো খট করে, আওয়াজ হলো, দরজা বন্ধ হলো, কেউ ভেতরে গেল বোঝা যাচ্ছে। বাবা মা উঠলে আমাদের ঘরে আসতেন, বাবা মা এসে দেখে যেতেন আমরা ঠিকঠাক আছি নাকি। এবারে লকটা বন্ধ হলো, কল চালানো হলো, লাইট জ্বললো, আবার দেখলাম কল বন্ধ হলো, লাইটও, দরজা খুলে বেরোলো কেউ, দরজা লাইটটা অফ করলো, আওয়াজ পেলাম সুইচটা অফ করে। আগের দিনে সেই মোটা মোটা সুইচ গুলো ছিল, কালো কালো, আর সরকারি ফ্ল্যাট বুঝতেই পারছেন, তো ওরকমই হতো। দিয়ে আমরা জোরে জোরে চিৎকার করলাম, কে, বাবা বাবা, মা নাকি, মা নাকি, কে উঠেছো? অনেকবার জিজ্ঞাসা করলাম, কোনো উত্তর নাই, কোনো সাড়া শব্দ, কিচ্ছু নাই।
এইভাবেই চলতে লাগলো। মানে কি বলবো, এত জ্বালিয়েছে, এত জ্বালিয়েছে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের টর্চার করতো। তো যাই হোক, আজকে এই অবধি বললাম, এরপরে বললে আরো অনেক অনেক ঘটনা আছে, সব একটা একটা করে বলবো আপনাদেরকে, একদিনে বলা যাবে না। সাথে থাকুন, পাশে থাকুন, আর বেশি বেশি করে গল্পগুলো শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সহযোগিতা করুন এগিয়ে যাওয়ার। আরো প্রচুর প্রচুর গল্প আছে। এই এপিসোডটা শেষ হলে আরো মানে এই ভূতের এই পর্বটা, ফ্ল্যাট বাড়ির ভূতের গল্প শেষ হলে আরো অনেক অনেক পর্ব আছে, ভূতেরও আছে, অনেক অলৌকিক ঘটনাও আছে যা আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরো অনেক ভিডিও আসছে, ভিডিওগুলো দেখতে ভুলবেন না। ঠিক আছে বন্ধুরা, নমস্কার, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।